বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এবং তৎকালীন বাংলার শ্রেষ্ঠ ব্যাংকার ও প্রভাবশালী রাজন্য জগৎ অর্থাৎ জগৎ শেঠের মধ্যকার সম্পর্ক ছিল চরম রাজনৈতিক দ্বন্দ্ব ও বিরোধপূর্ণ। জগৎ শেঠের বিশাল আর্থিক সাম্রাজ্য ও রাজনৈতিক প্রভাব নবাবের সার্বভৌম ক্ষমতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল, যা অবশেষে পলাশীর যুদ্ধে মীর জাফরের হাতে হাত মিলিয়ে নবাবের পতনের মূল কারণ হয়ে উঠেছিল। সিরাজউদ্দৌলা ও জগৎ শেঠের মধ্যকার সম্পর্ক এবং তাদের ঐতিহাসিক অনেক ভূমিকা রয়েছে। সিরাজউদ্দৌলার ভূমিকা, যা সার্বভৌমত্ব রক্ষার জন্য, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা বুঝতে পেরেছিল জগৎ শেঠের ব্যাংক এবং তার পরিবারের বিশাল অর্থনৈতিক ক্ষমতা ও নবাবের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে, যা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। নবাবের শাসনকাল বা তার পরবর্তী সময়ে জগৎ শেঠের প্রভাব কমাতে সিরাজউদ্দৌলা তাদের উপর কড়া নজরদারি ও অর্থদণ্ড আরোপ করেছিলেন। জগৎ শেঠের ভূমিকা এ নিয়ে কিছু কথা জানা দরকার। তিনি ছিলেন ষড়যন্ত্রের মূল হোতা। নিজের ক্ষমতা ও স্বার্থ রক্ষার্থে জগৎ শেঠ লর্ড ক্লাইভ ও মীর জাফরের সাথে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। পলাশীর যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করেছিলেন জগৎ শেঠ। বিশ্বাসঘাতকতার অনন্য নজির মীর জাফর, রায় দুর্লভ প্রমুখের পাশাপাশি জগৎ শেঠও নবাব সিরাজউদ্দৌলার সাথে চরম বিশ্বাসঘাতকতা করেন, যার ফলে 23 জুন 1757 সালে পলাশীর প্রান্তরে নবাবের মর্মান্তিক পরাজয় ঘটে। জগৎ শেঠের অর্থনৈতিক ও রাজনৈতিক কূটচাল বাংলার স্বাধীনতা হরণে ব্রিটিশদের পথ সুগম করেছিল, আর সিরাজউদ্দৌলা সেই ষড়যন্ত্র ও বৈদেশিক আগ্রাসনের নির্মম শিকার হয়েছিলেন। এই ঐতিহাসিক পটভূমির এক বিরাট পরাজয় আমরা এই জগৎ শেঠের কারণে হয়েছিল বলে আমরা জানতে পারি। জগৎ শেঠের মূল নাম মাহতাব চাঁদ। জগৎ শেঠকে ইতিহাসে বেঈমান ও বিশ্বাসঘাতক বলা হয়, কারণ তিনি 1757 সালে পলাশীর যুদ্ধে স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইংরেজদের সাথে হাত মিলিয়ে এক চরম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। তিনি নিজের বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জন্মভূমির স্বাধীনতাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছিলেন। জগৎ শেঠ ছিলেন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল হোতা। তিনি গোপন আঁতাত করেছিলেন। নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসার পর জগৎ শেঠের মতো প্রভাবশালী ব্যবসায়ীদের ক্ষমতার উপর আঘাত আসে। নবাবকে হঠাতে জগৎ শেঠের বাড়িতেই মীর জাফর, ঘসেটি বেগম, রায় দুর্লভ এবং ইয়ার লতিফদের নিয়ে নিয়মিত গোপন ষড়যন্ত্রের বৈঠক হতো। তিনি ব্রিটিশদের প্রধান রবার্ট ক্লাইভের সাথে মীর জাফরকে নবাব বানানোর গোপন চুক্তি সম্পন্ন করতে অন্যতম মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছিলেন। এই জগৎ শেঠ ছিলেন তৎকালীন বাংলার ও সমগ্র মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী ব্যাংকার। তিনি পলাশীর যুদ্ধের সময় এবং তার আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিশাল অঙ্কের অর্থ ও ঋণ দিয়ে সাহায্য করেছিলেন। এই অর্থ সাহায্য ছাড়া লর্ড ক্লাইভের পক্ষে নবাবের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা অসম্ভব ছিল। সিরাজউদ্দৌলা জগৎ শেঠের অর্থনৈতিক, ব্যাংকিং, একচেটিয়া ব্যবসা এবং রাজনীতিতে অতিরিক্ত হস্তক্ষেপ পছন্দ করতেন না। এক ঐতিহাসিক বিবরণ অনুযায়ী নবাব একবার জগৎ শেঠকে প্রকাশ্যে থাপ্পড় মেরেছিলেন বা অপমান করেছিলেন, যার প্রতিশোধ নিতেই তিনি নবাবের পতন নিশ্চিত করার পণ করেছিলেন। শুধু সিরাজউদ্দৌলাই নন, পরবর্তীতে বাংলার আরেক নবাব মীর কাসেম যখন ইংরেজদের হাত থেকে বাংলাকে মুক্ত করার চেষ্টা করেন, তখন জগৎ শেঠ ইংরেজদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। বাণিজ্যিক মুনাফা রক্ষা ও নবাবের উপর ব্যক্তিগত ক্ষোভ মেটাতে গিয়ে জগৎ শেঠ যে বিশ্বাসঘাতকতা করেছিলেন, তার ফলেই বাংলায় দীর্ঘ 200 বছর ব্রিটিশ পরাধীনতার অন্ধকার নেমে আসে। এই ঐতিহাসিক অপরাধের কারণেই জগৎ শেঠ নামটি বাঙালি সমাজে আজীবন বেঈমান ও বিশ্বাসঘাতক হিসাবে কলঙ্কিত হয়ে আছে। তো জগৎ শেঠ এই উপাধিটি কিভাবে পেলেন সে বিষয়ে বলতে চাই। ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের অন্যতম শাসনকর্তা ছিলেন টিপু সুলতান, যিনি তার শৌর্যবীর্যের কারণে শের-ই মহীশূর নামে পরিচিত ছিলেন। তার মতে ভেড়া বা শেয়ালের মতো 200 বছর বাঁচার চেয়ে
বাঘের মতো দুদিন বেঁচে থাকাও ভালো। এই মহান শাসক নিজের দেশের স্বাধীনতার জন্য ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে নিহত হন 1799 সালে। কিন্তু তার এই পরাজয়ের মূল কারণ ছিল তারই সেনাপতি মীর সাদিক। মীর সাদিক লোভে পড়ে ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। জগৎ শেঠ বাংলার একটি মর্যাদাকর পদবি, যা একজন ঐশ্বর্যশালী ব্যক্তিকে নির্দেশ করত। তবে এই পদবীধারী নবাব সিরাজউদ্দৌলার সময়ে একজন বিশেষ ক্ষমতাধর রাজন্য ছিলেন। তৎকালীন সময়ে বাংলার শ্রেষ্ঠ ধনী ছিলেন তিনি, এমনকি জমিদার ও নবাবরা পর্যন্ত কর পরিশোধের ক্ষেত্রে তার অর্থের উপর নির্ভরশীল ছিলেন। রবার্ট ওল্ম লিখেছেন যে এ হিন্দু ব্যবসায়ী পরিবারটি মুঘল সাম্রাজ্যের সর্বাধিক ধনবান ছিলেন। মুর্শিদাবাদ সরকারের উপর এ পরিবারের প্রধানের ছিল প্রচণ্ড প্রভাব। তিনি অধিকাংশ জমিদারের পক্ষে নিরাপত্তা জামিনদার হতেন এবং তার প্রতিনিধিরা ব্যবসায়ীদের ঋণ দিতেন। এর আয়ের উৎস ছিল বহুমুখী। এ প্রতিষ্ঠানটি ছিল সরকারি রাজস্ব জমা গ্রহণকারী ও জিম্মাদার। জমিদারগণ এ প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারের রাজস্ব জমা দিতেন এবং নওয়াবরাও এর মাধ্যমেই তাদের বার্ষিক প্রদেয় অর্থ দিল্লিতে প্রেরণ করতেন। এ ব্যাংক প্রতিষ্ঠান মুদ্রা তৈরি করত এবং বাংলায় আমদানিকৃত বিপুল পরিমাণ সোনারূপা ক্রয় করত। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বছরে প্রচুর মুনাফা করত। যাদের চক্রান্তের শিকার হয়ে নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে পরাজিত হয়েছিলেন, তাদের একজন হিসাবে তাকে চিহ্নিত করা হয় সেই জগৎ শেঠকে। শুধু চক্রান্তই না, পলাশীর যুদ্ধে ইংরেজদের অর্থ সাহায্যের সাথেও জড়িত ছিলেন এই জগৎ শেঠ। পরবর্তীতে বক্সার যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের পিছনেও তার হাত আছে বলে অনুমান করা হয়। মীর কাসেম তাকে সুউচ্চ এক ভগ্নপ্রায় দুর্গ থেকে নিচের নদীতে ফেলে দিয়ে হত্যা করেন। তার বড় ছেলে মানিকচাঁদ ঢাকায় মহাজনী কারবার শুরু করেন এবং এরপর বাংলার তৎকালীন নবাব মুর্শিদ কুলি খানের সঙ্গে সুসম্পর্কের জন্য তিনি মুর্শিদাবাদে ব্যবসা শুরু করেন। এই মানিকচাঁদেরই ভাগ্নে ছিলেন ফতেহ চাঁদ। দিল্লির মুঘল সম্রাটের দরবারে তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেলে মুঘল সম্রাট ফতেহ চাঁদকে জগৎ শেঠ উপাধি প্রদান করেন, যার প্রকৃত অর্থ হল জগতের শেঠ। এই উপাধি পরবর্তীকালে পারিবারিক উপাধিতে পরিণত হয়। ফতেহ চাঁদের পর তার পুত্র মাহতাব চাঁদ 1744 সালে উত্তরাধিকার সূত্রে জগৎ শেঠ উপাধি লাভ করেন। তিনি ও তার ভাই মহারাজা স্বরূপ চাঁদ নওয়াব আলীবর্দী খান এর সময়ে অত্যন্ত প্রভাবশালী ছিলেন। মোহনলালের সঙ্গে শেঠদের শত্রুতা ছিল। মোহনলাল দায়িত্ব নেয়ার পর শেঠরা সরে আসে। ইংরেজদের ঘৃণা করতেন সিরাজ। জগৎ শেঠ নবাবকে এ থেকে নিবৃত্ত করতে চেয়েছিলেন, কিন্তু নবাব তাকে চর মেরে তার কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যে জগৎ শেঠ ইংরেজদের হয়ে দালালি করবেন না। এই চর মারার ঘটনা, অর্থাৎ তাকে বেইজ্জতি করার ঘটনা, জগৎ শেঠের মনে বেশ প্রভাব ফেলেছিল। তিনি অপমানিত হয়েছিলেন, অপমান বোধ করেছিলেন। তিনি সিরাজ বিরোধীদের সঙ্গে যোগ দেন এবং তাকে সিংহাসনচ্যুত করার জন্য এ লক্ষ্যে জগৎ শেঠ, অমিচাঁদ, রাজবল্লভ, মীর জাফর, নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র একত্রিত হয়ে ঠিক করেন ইংরেজদের সহায়তা নেবেন তারা। মীর জাফর ও নওয়াবী আমলেও তাদের শক্তি ও প্রভাব অব্যাহত ছিল, কিন্তু মীর কাসিম যুদ্ধের সময় তার কাছে যে অর্থ দাবি করেছিল তা মেটাতে পারেননি জগৎ শেঠ। তাই তিনি তাদের বন্দী হিসাবে নিয়ে যান। মীর কাসিম 1763 সালে শেঠ পরিবারের নেতৃত্বস্থানীয় এ দুই ভাইকে হত্যা করেন। বাংলার মানুষ জগৎ শেঠ, বিশেষ করে নবাব সিরাজউদ্দৌলার আমলে মাহতাব চাঁদ এবং স্বরূপ চাঁদকে তীব্রভাবে ঘৃণা করেন, কারণ তারা নিজেদের ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করতে ইংরেজদের সাথে হাত মিলিয়েছিলেন এবং দেশের স্বাধীনতা বিকিয়ে দিয়েছিলেন। ঐতিহাসিকদের মতে জগৎ শেঠের অডেল অর্থ এবং ইংরেজদের তলোয়ার, এই দুয়ের মেলবন্ধনেই বাংলায় মুসলিম শাসনের পতন ও ব্রিটিশ সাম্রাজ্যবাদের উত্থান ঘটেছিল। নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসার পর ফরাসিদের সাথে সুসম্পর্ক রাখা
এবং ইংরেজদের অন্যায় বাণিজ্যের বাধা দেওয়ায় এবং অন্যান্য কারণে জগৎ শেঠের সাথে ব্যবসায়িক স্বার্থের আঘাত এবং দ্বন্দ্ব শুরু হয়। নবাবের কঠোর অবস্থান থেকে নিজেদের বিপুল সম্পদ ও একচেটিয়া ব্যাংকিং ব্যবসা বাঁচাতে সিরাজউদ্দৌলাকে হটানোর পরিকল্পনা করেন। নবাবকে ক্ষমতাচ্যুত করার জন্য জগৎ শেঠ কেবল মীর জাফরের মতো মীর মদন মোহনলালের প্রতিপক্ষ বিশ্বাসঘাতকদের একত্রিতই করেননি, বরং পুরো ষড়যন্ত্রের মূল অর্থদাতা ছিলেন তারা। 1757 সালে পলাশীর প্রান্তরে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই যুদ্ধে রবার্ট ক্লাইভ ব্রিটিশ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিপুল পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করেছিলেন এই জগৎ শেঠের এই পরিবার। সাধারণ মানুষের চোখে তারা ছিলেন দেশদ্রোহী, যারা নিজেদের মুনাফার জন্য পুরো দেশকে বিদেশি বণিকদের হাতে তুলে দিয়েছিল। বাঙালি সংস্কৃতি ও ইতিহাসে তাই মীর জাফরের মতোই জগৎ শেঠ নামটি চরম বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার এক ঘৃণ্য প্রতীক হিসাবে স্থান পেয়েছে। জগৎ শেঠের মূল বাসস্থানটি বর্তমানে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। এই জাদুঘরে জগৎ শেঠের পরিবারের ব্যবহৃত প্রাচীন মুদ্রা, মূল্যবান মসলিন কাপড়, সোনা ও রূপার সুতো দিয়ে বোনা বেনারসি শাড়ি এবং বিভিন্ন ঐতিহাসিক নথিপত্র সংরক্ষিত রয়েছে। জগৎ শেঠের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় মহিমাপুরে অবস্থিত। এটি বিখ্যাত হাজারদুয়ারি প্রাসাদ থেকে কিছুটা দূরে এবং নাসিপুর রাজবাড়ি যাওয়ার পথে অবস্থিত।